ওয়েলকাম স্টুডেন্টস ইন মাই ক্লাস 11 পরমাণুর যে গঠন চ্যাপ্টারটি রয়েছে, এই পরমাণুর গঠন চ্যাপ্টারে আমরা কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বারস আজ আমরা পড়ব এবং এরপরে আমরা পড়ব কিভাবে কোনো একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে হয়। তো এই কোয়ান্টাম সংখ্যা আসলে কি না, যেসব সংখ্যাগুলি দ্বারা কোনো একটি ইলেকট্রনের ঘূর্ণন, অবস্থান, প্রকৃতি জানা যায়। এই কোয়ান্টাম সংখ্যা ছোট ছোট এই ডিজিটগুলি হচ্ছে 4 ধরনের। কোয়ান্টাম সংখ্যা 4 ধরনের। কি সেগুলো আমরা একটু দেখে নেব। প্রথমে আমরা দেখে নেব এ অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এটিকে বলা যেতে পারে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা যায়। এই এন এর মান থেকে আমরা কিন্তু কক্ষের পরিচয় পাই। কক্ষ বলতে কি না, সেল বা বলা যেতে পারে অরবিট বা শক্তি স্তরও বলা যেতে পারে। যেমন আমরা দেখি এই কে কক্ষ আমরা পড়েছি। কে কক্ষের ক্ষেত্রে এন এর মান কত হবে? যেহেতু এটি প্রথম কক্ষ তাই এন এর মান হবে 1। এল কক্ষের ক্ষেত্রে এই এন এর মান হয়ে যাবে 2। সেরকমভাবে এম কক্ষের জন্য এন এর মান হবে 3 এবং এইভাবে চলতে থাকবে। আচ্ছা, কোনো একটি কক্ষের মধ্যে সর্বাধিক কতগুলি ইলেকট্রন থাকতে পারে? আমরা এই জন্য সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা সমান আমরা লিখব 2n²। অর্থাৎ যদি আমরা দেখি যে প্রথম কক্ষে কটি ইলেকট্রন থাকতে পারে, সর্বোচ্চ কটি না, এখানে 2 × 1 তার স্কোয়ার করব অর্থাৎ 2টি। এটা হচ্ছে প্রথম কক্ষে থাকতে পারে। দ্বিতীয় কক্ষে কতগুলি থাকতে পারে না, 2 × 2² সমান হচ্ছে 8টি। অর্থাৎ কোনো একটি কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা থাকতে পারে 2n²। এরপর আমরা দেখে নেব বি অর্থাৎ দ্বিতীয় কোয়ান্টাম সংখ্যা, এজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। এটিকে বাংলায় বলা যেতে পারে গৌণ কোয়ান্টাম সংখ্যা। আগের বারের মতো এটিকে আমরা এল দ্বারা প্রকাশ করতে পারি, স্মল এল দ্বারা প্রকাশ করতে পারি। আগের বারে যেমন আমরা এন দ্বারা কক্ষের পরিচয় পেয়েছিলাম, এখানে কিন্তু এই এল দ্বারা উপকক্ষের পরিচয় পাব। এটিকে আমরা ইংলিশে বলতে পারি সাবসেল। এই সাবসেলগুলি কি ধরনের হতে পারে? এই এল এর মান সম্পূর্ণভাবে নির্ভর করে আগের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের উপর, অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যার উপর। এই এল এর মান হলো 0 থেকে n-1 পর্যন্ত। অর্থাৎ আমরা এরপর দেখে নেব যে এন এর বিভিন্ন মানের উপর যদি এন এর ভ্যালু যদি 1 হয় তাহলে কি উপকক্ষ আমরা পেতে পারি, এন এর ভ্যালু যদি 2 হয় তাহলে কি উপকক্ষ পেতে পারি, বা এন এর ভ্যালু যদি 3 হয় তাহলে কি হবে, সেগুলো আমরা এবার দেখে নেব। ধরা যাক এন এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এল এর ভ্যালু কি হবে না 0 থেকে n-1, তাহলে এখানে 0ই হবে। আবার দেখি যে এন এর মান যদি 2 হয় তাহলে এল এর মান কি হবে না 0 থেকে n-1 অর্থাৎ 2-1 অর্থাৎ হতে পারে 1, তাহলে 0 হতে পারে 1ও হতে পারে। আবার দেখি যে এন এর মান যদি 3 হয় তাহলে এল এর মান কি হতে পারে, তোমরা নিজেরাও বলতে পারবে। এল এর মান হতে পারে 0 থেকে স্টার্ট, 0 হলো, 1 হলো, 2 হলো, 3 হতে পারে কি না, এন এর ভ্যালু 3 হলে এল এর ভ্যালু 3 হতে পারে না। সেরকমভাবে এন এর ভ্যালু যদি 4 হয় তাহলে এল এর ভ্যালু হবে 0, 1, 2 এবং 3 হতে পারে। এন এর ভ্যালু 4 হলে এল এর ভ্যালু 4 অন্তত হবে না। এন নট ইকুয়ালস টু এল, এন এবং এল কখনোই সমান হবে না, এক ঘর হলেও অন্তত কম হবে। তবে হ্যাঁ, এগুলি কিন্তু উপকক্ষের নাম নয়। উপকক্ষের নাম আমরা যদি জানতে চাই তাহলে আমরা এখানে কিন্তু লিখতে পারবো সাবসেল। এই যে ধরো এল এর ভ্যালু যেখানে এই 0, 0, 0, 0, যেখানে 0 সেগুলোকে আমরা লিখতে পারি এস। এখানে লিখতে পারি এস, এখানেও লিখতে পারি এস, এখানেও লিখতে পারি এস। সব মানগুলো আমি বলে দিচ্ছি। এস ফর সার্ফ বা SHARP,
তারপর আমরা লিখতে পারি এটা যেমন হয়ে যাবে সাবসেল। সাবসেল কি, আবার ধরো যখন এলের ভ্যালু হতে পারে 1, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, বরাবর যেখানেই এলের ভ্যালু 1 সেখানেই হতে পারে পি, সেখানেই হতে পারে পি বা প্রিন্সিপাল। তাহলে এখানে আমরা করতে পারি। আবার আগেরটা প্রিন্সিপাল PAL নয়, PRINCIPLE। তাহলে আবার এখানে করতে পারি এলের ভ্যালু 2 হলে সেটা হবে ডি, এখানেও হবে ডি, এবং এভাবে চলতে থাকবে। এলের ভ্যালু যখন 3 হবে, এলের ভ্যালু যখন 3 হবে তখন সেটা হবে এফ। অর্থাৎ উপকক্ষগুলি হলো এই যে এখানে অ্যারো দিয়ে দিয়ে আমরা করতে পারবো। উপকক্ষগুলি হলো এগুলি। কীরকম আমরা একটু দেখে নিই। যেমন ধরো এটা আছে এনের ভ্যালু 1, এটা আছে এস, সুতরাং এটা হবে 1s। সেরকমভাবে 2 এবং তারপর এস, তোমরা নিজেরাই বলো কী হবে, 2s। সেরকমভাবে 2, এখানে 1 আছে তার মানে পি, তো 2p হবে। আচ্ছা এরকমভাবে বলো এটা 3s, এখানে হবে 3p, এখানে হবে 3d, এখানে হবে 4s, এখানে 4p, এখানে 4d, এখানে 4f। অর্থাৎ প্রতিটি উপকক্ষের এগুলি হচ্ছে উপকক্ষ, যেগুলো হচ্ছে 1s, 2s, 2p, এগুলি হচ্ছে উপকক্ষ। আচ্ছা প্রথমের যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলি আসলে কক্ষের সংখ্যা। যেমন ধরো আমরা লিখতে পারি 3d। এই 3d এর ক্ষেত্রে আমরা বলতে পারি সামনের যেটা রয়েছে সেই মানটা হলো n হলো 3। কিন্তু d এর জন্য l এর মান কত পেয়েছি আমরা? d এর জন্য l এর মান দেখো এখানে নিজেরাই করতে পারি 2, তাহলে এখানে হয়ে গেল 2। অর্থাৎ এভাবে আমরা কিন্তু করতে পারবো। আচ্ছা তোমরা নিজেরাও বলো দেখি 2d উপকক্ষ সম্ভব কি? এটা কি সম্ভব? স্যার দেখি তাহলে কিভাবে করা যেতে পারে। এখানে n এর ভ্যালু হচ্ছে 2। আচ্ছা d এর জন্য l এর ভ্যালু কত হয়ে গেল 2। যেহেতু আমরা একটু আগে বললাম যে n নট ইকুয়ালস টু l, তাই 2d উপকক্ষ সম্ভব নয়। সেরকমভাবে 1p উপকক্ষও সম্ভব নয়। তোমরা নিজেরা উত্তর দেবে, কমেন্টে জানাবে যে 1p কেন সম্ভব নয়। কারণ 1p সম্ভব নয় কারণ n এর ভ্যালু হচ্ছে 1 এবং l এর ভ্যালুও 1, তাই এই দুটি মান কখনোই সমান হতে পারে না। অর্থাৎ এজিমুথাল বা গৌণ কোয়ান্টাম সংখ্যা বা সাবসিডিয়ারি কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা জানতে পারলাম যে কোনো কক্ষের মধ্যে কি কি উপকক্ষ পেতে পারি। যেমন ধরো অনেকের মনে প্রশ্ন হতে পারে স্যার এর পরে কি নেই? যদি ধরো এমন হয় যে আমি দেখলাম যে জি উপকক্ষ আমার দরকার, ধরো আমি লিখছি যে জি, নিজেরা উত্তর দেবে জি কখন হবে? স্যার যখন এল এর মান, এখানে তো এফ হয়েছে 3-এর জন্য, তাহলে স্যার এল এর মান 4 হতে হবে। তাহলে ন্যূনতম সর্বনিম্ন আমরা যদি দেখি এন এর মান 5, তাহলে এটা কি হবে? এখানে জি উপকক্ষ আমরা পেতে পারি, তখন সেটা হবে 5g, নট 4g। 4g সম্ভব নয়, কিন্তু আমরা কি ব্যবহার করি 4g এখন, কিন্তু 4g সম্ভব নয়। এখানে আমরা বললাম যে যদি সম্ভব হয় তাহলে এখানে মিনিমাম অন্তত হতে হবে 5g হতে হবে, তাছাড়া কিন্তু 4g সম্ভব নয়। 4f উপকক্ষ পর্যন্ত এখানে পসিবল, তারপর হতে হলে 5g হবে, সেরকমভাবে 6h হতে পারে অ্যান্ড সো অন। তার মানে এই নয় যে 5s হবে না, 5s হবে, 5p হবে, 5d হবে, 5f হবে এবং 5gও হবে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে জি উপকক্ষ পেতে হলে ন্যূনতম এল এর মান হতে হবে 4, আর যার জন্য এন এর মান হতে হবে 5। অর্থাৎ 5 কক্ষে, পঞ্চম কক্ষে জি উপকক্ষ আসতে পারে। এরপর দেখে নেব আমাদের তৃতীয় কোয়ান্টাম সংখ্যা। তৃতীয় যে কোয়ান্টাম সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তবে এটিকে আমরা স্মল m দ্বারা প্রকাশ করতে পারি, অনেকে আবার এটিকে স্মল ml দ্বারা প্রকাশ করতে চাই, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা m দ্বারা প্রকাশ করি। এই m দ্বারা আমরা পেতে পারি কক্ষকের পরিচয়, কক্ষক, বা এখানে আমরা লিখতে পারি অরবিটাল। এই অরবিটালের ক্ষেত্রে একটি ডেফিনেশন আছে। কক্ষক কি না, একটি ত্রিমাত্রিক জায়গা, একটি 3D স্পেস, একটি কি 3D স্পেস যেখানে ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, এটি হচ্ছে কক্ষকের ডেফিনেশন।
তাহলে এই যে 3D স্পেস এটা কিভাবে হতে পারে এবং এই এম এর মান আমরা কিভাবে আগেরগুলো থেকে নির্ণয় করতে পারি সেটা একবার দেখে নেব। এই এম এর মান এল এর উপর নির্ভর করে। এম এর মান কার উপর নির্ভর করে বললাম? এল। এর আগে যেটা বললাম অর্থাৎ এজিমুথাল বা গৌণ কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভর করে। যেমন এখানে লিখতে পারি এম এর মান -L থেকে +L পর্যন্ত। আমরা ক্লাস 6 থেকে পড়ে আসছি সংখ্যারেখা। সংখ্যারেখা তোমরা নিজেরাও পড়েছো। যেমন ধরো এখানে আমি যদি আঁকি যে মাঝখানে 0, এটা যে +1, +2, +3, এখানে -1, -2, এখানে আমরা লিখে দিলাম -3। তাহলে এই যে এম এর মান এখানে -L থেকে +L পর্যন্ত, তাহলে আমরা একটা ছোট্ট উদাহরণ নিতে পারি। ধরি n = 4। তাহলে এল এর ক্ষেত্রে আমরা কি দেখলাম না, এল আমরা দেখলাম 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। আবার এল এর ভ্যালু 0 হলে কি লিখবো ব্র্যাকেটে, কি উপকক্ষ? না এটি হবে এস, এটি হবে পি, এটি হবে ডিফিউজড বা ডি, এটা হবে ফান্ডামেন্টাল বা এফ। আচ্ছা, তাহলে এবার কিন্তু আমরা এম এর মান নির্ণয় করতে পারবো। এখানে দেখো আমরা এম এর মান নির্ণয় করতে একটু দেখে নেব। যে দেখি যে -L থেকে +L, অর্থাৎ আমরা নিজেরাও করতে পারি যে এই সংখ্যারেখার সাহায্যে আমরা কিন্তু করতে পারবো। সংখ্যারেখাটা আসলে কীরকম, এই যে -3 থেকে আরম্ভ করে +3 আরও হতে পারে, -4 হতে পারে, ওদিকে আরও +4 হতে পারে। তবে এম এর মান যেহেতু -L থেকে +L, তাহলে তোমরা নিজেরা বলো দেখি যে এম এর মান এখানে 0, তাহলে -0 থেকে +0 মানে 0 ছাড়া আর কিছু হবে কি না। তাহলে এম এর মান বলেছে এখানে -1 থেকে +1 পর্যন্ত, -1 থেকে +1। আচ্ছা, তাহলে -1 থেকে +1 যেতে গেলে 0টাকেও ধরতে হবে, 0টাকেও ধরতে হবে। তাহলে -1 0 +1। সেরকমভাবে এখানে এম এর মান -2 হবে। নিজেরা বলো -2 -1 0 +1 +2। আচ্ছা, এখানে কি হবে? -3 -2 -1 0 +1 +2 +3। এই দেখো এখানে এই কক্ষক যেটা বলছি অরবিটাল বা কক্ষক, এই অরবিটাল বা কক্ষকগুলিকে আমরা ছোট ছোট ঘর দ্বারা প্রকাশ করি। যেমন এখানে কটি রয়েছে ডিজিট? 0, একটি, তার মানে এখানে একটি ঘর, একটি কক্ষক। এখানে কটি রয়েছে তোমরা নিজেরাও বলো, 1 2 3, স্যার 3টে, তাহলে 3টে ঘর। এখানে কটা? এখানে তোমরা নিজেরা বলো 1 2 3 4 5, স্যার তার মানে এখানে হবে 5টা। এখানে কটা আছে নিজেরা বলো, 1 2 3 4 5 6 7, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটাতে আমাদের 1 2 3 4 5, এটা কটা ঘর হয়েছে? আরেকটা হবে, দেখে নাও তোমরা নিজেরা, 7টা ঘর আছে। 7টা ঘর আছে, তার মানে এটাই হচ্ছে 7টা কি আছে? অরবিটাল আছে। মানে 7টা কি আছে? না কক্ষক আছে। অর্থাৎ কেউ যদি কখনো জিজ্ঞাসা করে এস এর ক্ষেত্রে কটা ঘর, কটা কক্ষক? স্যার একটি। যে কোনো এস এর ক্ষেত্রে। পি এর ক্ষেত্রে কটা ঘর? স্যার 3টি, তার মানে 3টি কক্ষক। সেরকম ডি এর ক্ষেত্রে কটি? ডি এর ক্ষেত্রে স্যার 5টি হবে। দেখো অনেকে জিজ্ঞাসা করতে পারে যে 1s এ কটি ঘর? স্যার 1s এ একটি ঘর বা একটি অরবিটাল বা একটি কক্ষক। স্যার 2s এ, 2sও স্যার এস, যেহেতু এস মানেই হচ্ছে 1, একটি। স্যার 3s, স্যার 3sও একটি কক্ষক আছে। আচ্ছা স্যার 4p-তে কতগুলো আছে? তো পি বলেছে না, তো পি মানে হচ্ছে কি না 3টি কক্ষক আছে। 5d-তে কতগুলি আছে? ডি মানেই হচ্ছে 5, তাহলে সেখানে কিন্তু 5টি কক্ষক আছে। অর্থাৎ এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা তৃতীয় যে কোয়ান্টাম সংখ্যা, সেই কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা জানতে পারি যে কতগুলি কক্ষক আছে, প্রতিটি উপকক্ষের মধ্যে কতগুলি ছোট ছোট কক্ষক আছে, সেটা আমরা এখন নির্ণয় করতে পারলাম। এরপর আমরা দেখে নেব সর্বশেষ যে কোয়ান্টাম সংখ্যা, সেটিকে বলা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। চতুর্থ কোয়ান্টাম সংখ্যাটিকে আমরা এস দ্বারা প্রকাশ করতে পারি, এস দ্বারা প্রকাশ করতে পারি। অনেকে আবার এটিকে এম এস দ্বারাও প্রকাশ করে, তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এস দ্বারাই প্রকাশ করি। এই এসের মান কিন্তু নির্দিষ্ট। এসের মান হবে হলে হয় +12 হবে, না হলে -12 হবে। এই দুটি ছাড়া অন্য কোনো মান হবে না। +12 বলতে গেলে আমরা বোঝাতে পারি যে এটি হচ্ছে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরে, এটাকে আমরা দক্ষিণাবর্তী বলতে পারি।
এটিকে আমরা দক্ষিণাবর্তী বলতে পারি। এটিকে প্রকাশ করার নিয়ম অনুযায়ী অ্যারোটার হেডটা উপরের দিকে থাকবে, অ্যারোটার মাথাটা কোন দিকে থাকবে? উপরের দিকে। আর না হলে হবে মাইনাস হাফ। তাহলে এটাকে বলতে পারি আগেরটা যেমন ক্লকওয়াইজ, এখন হতে পারে অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ বামাবর্তী। অর্থাৎ এটাকে বলা হয় বামাবর্তী। অর্থাৎ এটিকে লেখার সময় অ্যারোটার হেডটা কোন দিকে দেবো আমরা? নিচের দিকে। এই দুটি ছাড়া আর অন্য কোনো মান কিন্তু এস বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার আমরা পাবো না। কখনো যদি এস এর মান 0 দেওয়া থাকে, তার মানে এটা বুঝতে হবে এটা ঠিক নয়। এস এর মান হবে যেটা ঘড়ির কাঁটার দিকে থাকবে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, সেটিকে আমরা অ্যারোটাকে উপরের দিকে দিয়ে রাখবো এবং এটিকে বলা হবে ক্লক ওয়াইজ বা প্লাস হাফ। এই ক্ষেত্রে মাইনাস হাফ যখন হবে সেটি হবে অ্যান্টি ক্লকওয়াইজ বা নিচের দিকে থাকবে। অর্থাৎ এই যে আমরা এই 4টি কোয়ান্টাম সংখ্যা লিখলাম, এই 4টি কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা এবার দেখে নেব যে পরমাণুর ইলেকট্রন বিন্যাস কিভাবে করে। পরমাণুর ইলেকট্রন বিন্যাস করার আগে আমাদেরকে আরও 3টে ছোট ছোট সূত্র পড়তে হবে, যে সূত্রগুলো কি করে না কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাসটাকে ডিটারমাইন করে, নির্ণয় করতে সাহায্য করে। ওই সূত্র 3টি ছাড়া কোনো মতেই নির্ণয় করা সম্ভব নয়। আমরা দেখে নেব এই 3টি সূত্র। পাউলির অপবর্জন নীতি থেকে আমরা জানতে পারি যে কোনো পরমাণুর কোনো 2টি ইলেকট্রনের ক্ষেত্রে, এই যে আগে 4টা আমরা কোয়ান্টাম সংখ্যা পড়লাম, এই 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই হুবহু সেম টু সেম একই হবে না। অর্থাৎ কোনো পরমাণুর 2টি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যা এর মান একই হবে না। অর্থাৎ এখানে আমরা এটিকে সংক্ষেপে আমরা করতে পারি এভাবে যে আমরা লিখতে পারি যে কোনো কক্ষকে সর্বাধিক 2টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে তোমরা নিজেরাই বলো দেখি যে পাউলির অপবর্জন নীতি অনুযায়ী এস উপকক্ষে কটা থাকবে? যেহেতু এসের কক্ষকের সংখ্যা হচ্ছে 1, মানে ঘরের সংখ্যা যেহেতু 1টি, তাই প্রতিটি ঘরে সর্বাধিক কটি? 2টি। তাহলে সর্বোচ্চ কটি? ম্যাক্সিমাম 2টি। সেরকমভাবে পিতে ম্যাক্সিমাম, তোমরা ডিতে বলো দেখি ম্যাক্সিমাম কত হবে? ডি এর কটি ঘর? ডি এর 5টি ঘর স্যার। তাহলে 5টি ঘরে কী হবে? 5 × 2 দ্যাট ইকুয়ালস টু 10। তাহলে এটা হলো 10টি হলো। আচ্ছা এফএস এর কটি হবে? 7টি ঘর। আমরা আগে দেখে নিয়েছি যে -3 -2 -1 0 +1 +2 +3, তার মানে টোটাল 7টি ঘর বা 7টি কক্ষক। এই 7টি কক্ষকের ক্ষেত্রে সর্বোচ্চ কটা থাকতে পারে? 14টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে পাউলির অপবর্জন নীতি অনুযায়ী আমরা দেখে নিলাম প্রতিটি ছোট ছোট ঘরে বা কক্ষকে আমরা দেখে নিলাম যে কটি করে ইলেকট্রন থাকে? 2টি করে থাকে। এসের তো একটি মাত্র কক্ষক, তাহলে আমরা কি দেখব স্যার? এসে সর্বাধিক কটা? 2টি। তাতে 1s হোক, 3s হোক আর 5s হোক, এসের সর্বোচ্চ কটা থাকবে? 2টো। সেরকম আছে পিতে ঘর বা কক্ষক দেখলাম 3টি, তাহলে আমরা দেখে নিলাম সর্বোচ্চ আছে 6টি ইলেকট্রন। সেরকম ডিতে 10 আর এফে 14। এর পরের যে সূত্রটি আছে সেটি হলো হুন্ডের সূত্র। এই সূত্রটি থেকে আমরা জানতে পারবো যে কোনো উপকক্ষে ইলেকট্রনগুলি যখন প্রবেশ করবে তখন কিভাবে প্রবেশ করে। আমরা মনে করছি যে 2p উপকক্ষে, এটি তো 2p, এটি একটি উপকক্ষ, এই 2p উপকক্ষে ধরো 4টি ইলেকট্রন আছে। তাহলে ইলেকট্রনগুলোর সংখ্যা আমরা উপরে লিখবো এভাবে, 4টি আছে। তাহলে 4টি আছে, এই 4টি ইলেকট্রনকে কিভাবে জায়গা দিতে পারি সেটা দেখব। পি অর্থাৎ 2p হোক, 3p হোক, 5p হোক, 6p হোক, পিতে অবশ্যই 3টি বেশি কক্ষক থাকবে না। তাহলে আমরা এভাবে আমরা 3টে এঁকে নিলাম। 3টি এগুলো কক্ষক নয়, এই যে ভিতরে ভিতরে আছে এগুলি হচ্ছে কক্ষক। এই যে 3টি এঁকে নিলাম। এবার দেখলাম কেউ মনে করলো, কোনো একটি বন্ধু মনে করলো যে তারা 1টি 2টি 1টি 2টি এই যে এভাবে কেউ প্রকাশ করতে পারে। আর কারো মনে হলো না স্যার একটা একটা করে আগে প্রবেশ করাই, তারপর যদি এক্সট্রা থাকে তাহলে আরেকটা করে দেব। আবার কারো মনে হলো যে না স্যার আমরা যদি এভাবে করি তাহলে কি হবে। তাহলে এই যে 3টে প্রকাশ করলাম, এই 3টি প্রকাশ করার বিষয়ের মধ্যে কোনটি সঠিক? দেখো প্রথম কথা, এটি কিন্তু কখনোই সঠিক নয়।
প্রথমে একটি একটি করে ইলেকট্রন পূর্ণ হতে শুরু করবে, তারপর যদি এক্সট্রা থাকে তাহলে অপোজিট বা বিপরীত স্পিনে আরেকটি করে ভর্তি হতে শুরু করবে। অর্থাৎ এটি পসিবল। হ্যাঁ, এটাও সম্ভব, এটাও সম্ভব, কিন্তু আমাদের চিরাচরিত প্রথা অনুযায়ী, এটি কিন্তু প্রথা অনুযায়ী আমাদের কি হচ্ছে না, আমরা ক্লক ওয়াইজ দিয়ে প্রথমে স্টার্ট করব, ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ হেডটা, অ্যারোটার হেড যেটা মাথা রয়েছে সেটা উপরের দিকে রেখেই আমরা স্টার্ট করব, তাহলে সেটা সুবিধা হবে। অর্থাৎ প্রথা অনুযায়ী কী হবে, উপরের দিকে হবে। এটাও সম্ভব, কিন্তু আমরা সাধারণত এটাকে আমরা লিখি না, আমরা এটাকে নিয়ে কন্টিনিউ করি। আচ্ছা তোমরা বলো দেখি, 3Dতে ধরো 7টি ইলেকট্রন আছে, কি করবে? ডি এর প্রথমে কটি ঘর আছে সেটি লিখবে। স্যার ডি এর তো 5টি কক্ষক, তাহলে স্যার 5টি এঁকে নিলাম। 7টি আছে, তাহলে প্রথমে লিখবো 1। আচ্ছা এর দিকে দেখো একটু, কেউ এরকমভাবে অ্যারো দিয়ে লিখতে পারো, কেউ এটিকে আবার কি লিখতে পারো, এরকমভাবেও লিখতে পারো, এই দুটোই একই মানে। তাহলে প্রথমে যে 7টি ইলেকট্রন আছে এখানে, তার মধ্যে 1 2 3 4 5, এখনও দুটো পড়ে আছে। এটা ঘড়ির কাঁটার উপর দিকে, মানে এটা আছে উপরের দিকে হেড, বাকিগুলোর নিচের দিকে হবে। এরকমভাবে পূর্ণ করব, আর এটা একদম এক্স্যাক্টলি সেম উত্তর আছে, এটা সঠিক উত্তর হচ্ছে। তাহলে এইভাবে আমরা এটা প্রকাশ করতে শিখলাম হুন্ডের সূত্রের সাহায্যে। এরপরে সূত্র আমরা পড়ে নেব। আব্বাউ নীতি থেকে আমরা জানতে পারি যে ইলেকট্রনগুলি প্রথমে কম শক্তিসম্পন্ন উপকক্ষে প্রবেশ করবে এবং সেটি সম্পূর্ণভাবে পূর্ণ হওয়ার পরে আবার উচ্চ শক্তিসম্পন্ন উপকক্ষে যাবে। দেখে নেব এখানে এই উপকক্ষগুলিকে কিভাবে শক্তির ঊর্ধ্বক্রমে সাজাতে পারি। তার জন্য আমরা এখানে কি করব, 1s 2s এভাবে একটা নিজেরা ছক কেটে নেব। 3s 3p 3d, 4s 4p 4d 4f, এখানে আমরা দেখব 5s আছে, 5p আছে, 5d আছে, এইভাবে লিখব 6s 6p আবার 7s দিয়ে অ্যারোগুলো দিয়ে ভালো করে আঁকার চেষ্টা করব। দেখো তোমরা নিজেরাও বুঝতে পারবে, এভাবে সবগুলো আমরা লিখে নিলাম। প্রতিটি উপকক্ষ এরকমভাবেই হয়। এখানে 7s 7p এরকম হতে পারে, কিন্তু আমাদের প্রয়োজন নেই। এখানে অ্যারোটা ফার্স্টের যে অ্যারোটা আছে সেটি দ্বারা 1s, তার পরেরটি দ্বারা 2sকে, তার পরেরটি এভাবে, তার পরেরটি এভাবে, তার পরেরটি এভাবে, এবং অ্যান্ড সো অন চলতেই থাকবে। তাহলে বলো দেখি শক্তির ক্রম আমরা যদি লিখতে পারি যে উপকক্ষগুলির শক্তি কিভাবে, এনার্জি আমরা লিখতে পারি। ফার্স্ট দেখো অ্যারোটা গেঁথেছে 1sকে, তারপর ঘুরে আবার দেখছি 2s, তাহলে 1sের থেকে বেশি শক্তি হচ্ছে 2sের, 2sের থেকে কার হবে 2p, 2pর থেকে কার হবে 3s, 3sের থেকে কার 3p, 3pর থেকে বেশি কে 4s, 4sের পরে আবার এখানে নয়, আবার অ্যারোটার প্রথম থেকে শুরু করবো 3d, তারপরে আবার কি আছে 4p অ্যান্ড সো অন, চলতেই থাকবে এভাবে। তবে হ্যাঁ, এটা যে আমরা লেস দেন দিয়ে দিয়ে লিখলাম, এটা থেকে আমরা বুঝতে পেরেছি যে 1sের শক্তি সব থেকে কম, 1sের সর্বনিম্ন শক্তি। আগে কোন উপকক্ষটি পূর্ণ হবে না, আগে পূর্ণ হবে 1s। 1sে দুটো ইলেকট্রন প্রবেশ করার পরে 2s, 2sের পরে 2p, 2pর পরে 3s, 3sের পরে 3p অ্যান্ড সো অন, চলতেই থাকবে। ইলেকট্রনগুলো দ্বারা আগে পূর্ণ হবে, পূর্ণ হওয়ার পরে চলতেই থাকবে। তবে হ্যাঁ, যদি হঠাৎ করে কখনো এই যে 4s আর 3dর মধ্যে পার্থক্য করতে বলে, তাহলে তুমি কি রাস্তার মাঝখানে হাতে কলমে এটা আবার করতে শুরু করবে? তার জন্য আমাদের কি আছে, একটি শর্টকাট আছে। এই শর্টকাটের সাহায্যে আমরা করতে পারবো। সেটিকে বলা হচ্ছে n+l সূত্র। অর্থাৎ 3d এবং 4s এই দুটির মধ্যে কার n+l এর মান যত বেশি সেটির শক্তিও তত বেশি। আমরা প্রথমেই বলেছি সামনের যে ডিজিটটা রয়েছে সেটি হচ্ছে n এর মান, n এর মান কত হলো 3, সামনের যে ডিজিটটা রয়েছে সেটি হচ্ছে 4, এই যে l। আচ্ছা বলো দেখি d এর জন্য l এর মান কত হবে, l এর মান কত হবে, আবার s এর জন্য l এর মান কত হবে। দেখো পাতা উল্টিয়ে তোমরা নিজেরাও দেখতে পারো, d এর জন্য l এর মান হবে 2 আর s এর জন্য l এর মান হবে 0। অর্থাৎ এখানে n+l কত, 3 + 2 সমান হয়ে গেল 5। এখানে n+l কত না 4 + 0 দ্যাট ইকুয়ালস টু হয়ে গেল 4। অর্থাৎ দেখতে পাচ্ছি এখানে 3d এর ক্ষেত্রে
N+L এর মান বেশি, অর্থাৎ এনার্জি 3Dর বেশি 4s-এর তুলনায়। আচ্ছা, কোনটিতে আগে ইলেকট্রন পূর্ণ হবে? কোনটিতে আগে ইলেকট্রন পূর্ণ হবে স্যার? যার শক্তি কম। তো 4s-এ আগে পূর্ণ হবে, তারপর 3Dতে যাবে। তাহলে শক্তি হচ্ছে 3Dর বেশি, কিন্তু আগে ইলেকট্রন পূর্ণ হবে 4s-এ কম শক্তি সম্পন্ন উপকক্ষে, আর তারপরে যাবে 3Dতে। আচ্ছা, যদি আমরা অন্য দুটো উদাহরণ দেখি, আমরা এখন উদাহরণ হিসেবে নিলাম 5p এবং 6s, অর্থাৎ n এর মান এখানে 5, n এর মান এখানে 6, l এর মান হবে 0, এখানে l এর মান হবে 1, অর্থাৎ 6s-এর জন্য 6 এবং 0, এটাও 5+1। n+l এর ভ্যালু বের করি, তাহলে এটা হলো 6, n+l এর ভ্যালু বের করি, 6 যুক্ত 0, তাহলে হয়ে গেলো 6। স্যার দুটোতেই সমান, তো দুটোতে সমান হলে আমরা কি করব? যার n এর ভ্যালু বেশি তার কী হবে? যার n এর ভ্যালু কী হবে? 6, অর্থাৎ বেশি, তার শক্তিও বেশি, অর্থাৎ এক্ষেত্রে শক্তি বেশি 6s > 5p। কিন্তু ইলেকট্রন কোনটিতে আগে পূর্ণ হবে? তোমরা নিজেরাও জানো স্যার, আগে 5pতে পূর্ণ হবে, তারপর 6s-এ যাবে। চলো এবার দেখি যে ইলেকট্রন বিন্যাসগুলো কিভাবে করতে হয়। ইলেকট্রন বিন্যাস করার আগে আমাদের ওই যে আফবাউ নীতি অনুযায়ী যে আমরা এনার্জি বা শক্তির ক্রমটি পেলাম, এখানে লেস দেন গ্রেটার দেন বাদ দিয়ে আমরা সিম্পলভাবে লিখে নেব। আমরা লিখে নিচ্ছি 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d অ্যান্ড 4p। তো আগে এইরকমভাবে আমরা লিখব, এখানে কোনো লেস দেন গ্রেটার দেন দেব না। আমরা যেমন দেখি হাইড্রোজেনের ক্ষেত্রে এর অ্যাটমিক নাম্বার 1 এবং ইলেকট্রনের সংখ্যাও 1, তাহলে একটি ইলেকট্রন কোথায় প্রবেশ করবে? স্যার 1s-এ, এভাবে লিখব। স্যার এইচের জন্য কী হবে? তাহলে এইচের জন্য আমরা দেখি 2, তাহলে সেটা স্যার হয়ে যাবে এরকম 1s2। স্যার Li লিথিয়ামের জন্য কি হবে? স্যার 3, তাহলে 1s-এ 3 করে দেব না, এটি কিন্তু ভুল হচ্ছে। 1s-এ কখনোই আমরা 3 করব না, কারণ 1s হোক, 2s হোক, 5s হোক, এসে সর্বাধিক ইলেকট্রন প্রবেশ করবে 2টি, অর্থাৎ স্যার এখানে আমরা 2টি ইলেকট্রন প্রবেশ করিয়ে আমরা চলে যাব 2s-এ, 2s-এ আরও একটি রাখবো, এইভাবে কন্টিনিউ করতে থাকবো। বেরিলিয়ামের ক্ষেত্রে তোমরা নিজেরা বলো কি হবে? 1s2, 2s2। বোরনের ক্ষেত্রে কি হবে? নিজেরা বলো 1s2, 2s2, 2s2, 2s2 পূর্ণ হওয়ার পর 2p, 2p1। আচ্ছা, কার্বনের ক্ষেত্রে কি হবে? 1s2, 2s2, 2p কত হবে? 2 হবে। আচ্ছা, নাইট্রোজেনের ক্ষেত্রে কি হবে? স্যার 1s2, 2s2, 2p3 হয়ে গেল। স্যার অক্সিজেনের জন্য 8 হয়, তাহলে স্যার 1s2 কতক্ষণ চলতে থাকবে? 2pতে যতক্ষণ 6 না হচ্ছে, 2s2, 2p4 হয়ে গেল। স্যার ফ্লুরিন কত হবে? 9 হবে। 1s2, 2s2, 2p5 হবে, এবং তারপর কি হবে? না Ne হবে, Ne হচ্ছে স্যার 10, তাহলে হয়ে গেল 1s2, 2s2, 2p6। তারপরে কি হবে? না সোডিয়াম হবে, সোডিয়াম হলে 11 হবে, 1s2, 2s2, 2p6 অ্যান্ড 3s1। এই বারবার এই 1s2, 2s2, 2p6 না লিখে আমরা কি করতে পারি? এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে একটি নিষ্ক্রিয় গ্যাস, যেটা হচ্ছে আমরা নিয়ন লিখে দিতে পারি, অর্থাৎ ম্যাগনেসিয়ামের জন্য আমরা লিখতে পারি 12, এবং তার জন্য আমরা লিখে নিতে পারি Ne। 3s-এ এখনও তো একটা ধরবে, অর্থাৎ 3s2। অর্থাৎ অ্যালুমিনিয়ামের জন্য আমরা কত লিখতে পারি? 13, Ne, তারপর বলো 3s2, 3p কত লিখবো? 1 লিখবো, এই যে 3s-এর পরে কত আছে? 3p। তারপর সিলিকনের জন্য কি লিখবো? সিলিকন স্যার 14, স্যার Ne লিখতে পারি, 3s2 লিখবো, স্যার 3p কত লিখবো? 2 লিখবো, অ্যান্ড কন্টিনিউ করতে থাকবো। ফসফরাসের জন্য 15, স্যার Ne আছে, 3s2 লিখবো, অ্যান্ড 3p3 লিখে নেব। ফসফরাসের পর আমরা কি জানি? সালফার, তো Ne লিখবো এবং 3s2 লিখবো, 3p4 লিখবো। ক্লোরিনের জন্য কত লিখবো? 17, Ne, 3s2, 3p5 লিখবো। এইভাবে আমরা কন্টিনিউ করতে থাকবো। ক্লোরিনের পর চলে আসবে আর্গন। আর্গনের ক্ষেত্রে আমরা লিখবো 18, অর্থাৎ Ne লিখেছি, 3s2 লিখেছি, 3p6, 3p এর পরে কি লিখবো? 4s, অর্থাৎ আর্গন। আর্গনের পরে আমরা লিখবো পটাশিয়াম, যেটা 19। এরপর দেখো, যেহেতু আর্গন চলে এসছে একটি নিষ্ক্রিয় গ্যাস, তার জন্য আবার লিখবো আর্গন। তাহলে এই যে 3s2, 3p6 আমাকে বারবার লেখার প্রয়োজন হবে না।
তারপর 3p ভর্তি হয়ে গেছে, এবারে 4s চলে যাব। 4s কত হয়ে গেল? 1 হয়ে গেল। পটাশিয়ামের পরে আমরা কি লিখব? ক্যালসিয়াম। ক্যালসিয়াম হচ্ছে কি না আর্গন। এখন 4s কত লিখব? 2। ক্যালসিয়ামের পরে আমরা লিখব স্ক্যান্ডিয়াম 21, সেটা হচ্ছে আর্গন 4s2, আর 3d কত লিখব? 1, কারণ 4s তো আর 3টে ধরবে না, 4s দুটোর পরে 3dতে চলে যাব। স্ক্যান্ডিয়ামের পরে টাইটেনিয়াম, তাহলে আর্গন লিখব, 4s2 লিখব, 3d কত লিখব? 2। তারপর ভ্যানাডিয়াম লিখব 23, আর্গন লিখব, 4s2 লিখব, 3d কত লিখব? 3। এরপরে যেগুলো রয়েছে যেমন আমরা লিখতে পারি ক্রোমিয়াম। এই ক্রোমিয়ামের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আসতে শুরু করলো। ক্রোমিয়ামের 24, এখানে দেখো আর্গন 4s1 3d5, 4s1 3d5 অর্থাৎ ইলেকট্রন বিন্যাস এই যে 3d5 অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় 4s থেকে 4s দুটি ইলেকট্রন থেকে একটি ইলেকট্রনকে নিয়ে 3d4 না হয়ে 3d5 হয়ে গেল। কারণ অর্ধপূর্ণ 3d, ডিতে কটি ঘর আমরা বললাম? কক্ষক কটি? 5টি। তাহলে একটা করে যদি ইলেকট্রন পূর্ণ হয় তাহলে অর্ধেকটা পূর্ণ হবে, আর দুটি করে ইলেকট্রন যদি পূর্ণ হয় তাহলে হবে কি? সম্পূর্ণ। তাহলে 3d4 জায়গায় ও তাড়াহুড়ো করে কি করলো না 4s থেকে একটা ইলেকট্রনকে নিয়ে ও হয়ে গেল 3d5, আর 4s হয়ে গেল কত? 1। এই দুটি কেন ব্যতিক্রম সেটা কিন্তু আমরা পরে বলছি। এখানে স্টার দিয়ে দেবো ক্রোমিয়ামের ক্ষেত্রে ব্যতিক্রম। ক্রোমিয়ামের পরে আমরা লিখব ম্যাঙ্গানিজ, যেটা হচ্ছে 25, এবং অবশ্যই সেটা হবে আর্গন 4s2 হয়ে যাবে আর 3d5 হয়ে যাবে। ম্যাঙ্গানিজের পরে আছে এফি, এফি হচ্ছে 26, যেটা হচ্ছে আর্গন অ্যান্ড 4s2 3d6 হবে, এবং একটার পর একটা বাড়তে থাকবে। এখানে আছে এফি, এফি মানে হচ্ছে আয়রন, আয়রনের পরে আছে কি না কোবাল্ট, কোবাল্ট হচ্ছে 27, যেটা আমরা লিখতে পারি আর্গন 4s2 3d7। আবার লিখতে পারি এখানে নিকেল, নিকেল লিখতে পারি 28, আর্গন লিখব, 4s2 লিখব, আর 3d লিখব কত? 8। এখানে দেখো আবার কপার, কপার হচ্ছে 29, এখানে একটু মুশকিল আছে। আর্গন লিখব, তারপর দেখো 4s1 লিখব অ্যান্ড 3d কি লিখব? 10 লিখব। এটা আবার কেন হলো? ওই যে বললাম যে 3d4 যেহেতু হলো না 3d5 হলো, সেরকম 3d9 না হয়ে 3d10 হবে। কোথার থেকে এক্সট্রা ইলেকট্রনটা পেয়েছে না 4s দুটি ইলেকট্রন থেকে একটি ইলেকট্রন নিয়ে সেটি কিন্তু হয়ে গেল 3d10। আর শেষ আমরা জিঙ্কেল লিখব, সেটা হচ্ছে 30, সেটা হচ্ছে আর্গন অ্যান্ড 4s2 লিখব, 3d10 লিখব। এই পর্যন্ত আমরা ইলেকট্রন বিন্যাসগুলো করলাম। একটু ভালো করে দেখে রাখবে, এখানে দুটি কিন্তু ব্যতিক্রম আছে। একটি হচ্ছে কপার বা তামা, এটা হচ্ছে ক্রোমিয়াম, যেটা হচ্ছে 24 এবং 29। এই যে 29 কপার এবং 24 হচ্ছে ক্রোমিয়াম। এই দুটি ইলেকট্রন বিন্যাস একটু আলাদা, ব্যতিক্রম। কেন না অর্ধপূর্ণ এবং সম্পূর্ণ ইলেকট্রন লাভের চেষ্টায় 3d উপকক্ষটি 4s থেকে একটা করে এক্সট্রা ইলেকট্রন টেনে নেয়। যখন 3d4 হওয়ার কথা তখন সেই জায়গায় 3d5 হয়, আবার 3d9 জায়গায় হয়ে যায় 3d10। অর্থাৎ আমরা বুঝলাম ইলেকট্রন পূর্ণ হওয়ার সময় 3d4 বা 3d9 কোনোটিই হবে না, 3d4 পরিবর্তে হয়ে যাবে 3d5, আর 3d9 পরিবর্তে হয়ে যাবে কি না 3d10। এই ইলেকট্রন বিন্যাসগুলি ভালোভাবে করো, এবং পরের একটি ছোট্ট ক্লাসের মাধ্যমে আমরা দেখাবো যে না ক্যাটায়ন, অ্যানায়ন এবং কতগুলি করে অযুগ্ম ইলেকট্রন আছে, অযুগ্ম ইলেকট্রন থাকলে কি হয়, তার চৌম্বক ধর্ম কেমন হয়, এসব জিনিস নিয়ে আরেকটি ভিডিও আমরা পরমাণুর গঠন থেকে দেব। ভালো করে একটু দেখে নিও।